প্রাপ্তির সম্পূর্ণ মাথার এক পাশ ফেটে রক্ত ঝরছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। শান প্রাপ্তিকে বলল, তোর মতো মেয়েরা আমার সংসার করার যোগ্য না, আনস্মার্ট খ্যাত। তোর এতটা বিশ্বাস আমি অর্জন করেছি শুধুমাত্র তোকে সুন্দর আর শান্তশিষ্টভাবে মারার জন্য। ব্যাস, আমার কাজ হয়ে গেল। বোকা মেয়ে, এত সহজেই বিশ্বাস করে বসলি? ভালো থাকিস। কথাটা বলে রিয়া আর সায়ান চলে গেল। প্রাপ্তির চোখে আর কিছুই দেখতে পাচ্ছিল না। এক পর্যায়ে চোখ বন্ধ হয়ে গেল। ঠিক সন্ধ্যে 7টায় মন আসলো সেখানে। পাগলের মতো চারদিকে খুঁজলো প্রাপ্তিকে। এত বড় একটা জায়গায় এই সন্ধ্যায় কোথায় পাবে প্রাপ্তিকে? খুঁজতে খুঁজতে সেই ফুচকা দোকানের পাশে গিয়ে দাঁড়ালো মোনা। তারপর লোকটাকে প্রাপ্তির শারীরিক গঠনের বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলো। লোকটা বলল, ওনার লগে একজন পুরুষ আসছিলেন, মনে হয় ওনার জামাই। ওনারা আমার দোকানে একটা ফুচকা খাইয়া ওই দিকে গেছে দেখছি। হাতের ইশারা দেখিয়ে দিল। তারপর মোনা ফুচকাওয়ালার নির্দেশনা অনুযায়ী সেখানে গেল। অনেক খুঁজলো। এদিকে পুরো জায়গাটা অন্ধকার হয়ে পড়েছে। হালকা কুয়াশায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। মোনা পাগলের মতো এদিকে ওদিকে খুঁজেছিল প্রাপ্তিকে। হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা লেগে মোনা উপচে পড়ে গেল। তারপর উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখে প্রাপ্তি উবু হয়ে মাটিতে পড়ে আছে। মোনা অস্থির হয়ে গেল প্রাপ্তির এই অবস্থা দেখে। মোনা প্রাপ্তির পালস চেক করলো। না, এখনো চলছে, তবে খুব দুর্বল। আশেপাশে কেউ নেই। মোনা কী করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। তারপর সে ফুচকাওয়ালার কাছে গেল। বলল, মামা, একটু সাহায্য করবেন? খুব বিপদে আছি, একটা সিএনজি এনে দিন দয়া করে। লোকটা সাথে সাথে বাইরে গেল সিএনজির জন্য। মোনা প্রাপ্তির কাছে ফিরে গেল। কিছুক্ষণ পরে লোকটা একটা সিএনজি নিয়ে আসলো। তারপর ওনার সাহায্যে প্রাপ্তিকে সিএনজিতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। প্রাপ্তির বাম হাতের কিছু অংশ থেতলে গেছে, মাথার একটা অংশ ফেটে গেছে। ডাক্তার প্রাপ্তিকে ওটিতে নিয়ে গেল। মোনা বাইরে বসে অপেক্ষা করছিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। জিজ্ঞেস করলো, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন হয়। আপনি আমার সাথে কেবিনে আসুন। মোনা ডাক্তারের পেছনে তার কেবিনে গেল। ডাক্তার বলল, কিভাবে হলো ওনার এই অবস্থা? একটা কার অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্ট? ওনার মাথায় অনেক আঘাত পেয়েছে, কিছু ইটের কণা ঢুকে গেছে, আমরা সেগুলো ওয়াশ করে ফেলেছি। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, দিলে সৃষ্টিকর্তাকে দিন। ওনার লাক খুব ভালো ছিল, তাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ওনার বাচ্চার কোনো ক্ষতি হয়নি। বাচ্চা মানে? কার বাচ্চা? আপনার পেশেন্টের। কেন, আপনি জানেন না উনি প্রেগনেন্ট? ওনার প্রেগনেন্সির 7ম সপ্তাহ চলছে এখন। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। ওনার জন্য নেগেটিভ ব্লাড লাগবে 1 ব্যাগ, যে করেই হোক জোগাড় করে আনুন কালকের মধ্যেই। না হলে রক্ত শূন্যতায় ভুগবে ওনার গর্ভের সন্তান, আর মারা যাওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, আমি যে করেই হোক জোগাড় করে আনবো। ওর জ্ঞান ফিরবে কখন? ওনার মাথার আঘাতটা খুব ক্রিটিক্যাল, তাই আমরা মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখনও কিছু বলা যাচ্ছে না কখন জ্ঞান ফিরবে, তবে শি ইজ আউট অফ ডেঞ্জার, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তারপর মোনা বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলো, কোথাও পাওয়া যাচ্ছে না এই নেগেটিভ ব্লাড। ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে, তাও পেল না। যদিও পাচ্ছে, সে এক্ষেত্রে লোকেশন সমস্যা হচ্ছিল। পরদিন সকালে মোনা ডাক্তারের কাছে জানালো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও ব্লাড পাইনি, কী করবো বুঝতে পারছি না। আপনার রোগীর রক্ত জোগাড় হয়ে গেছে, আর আমরা অলরেডি রক্ত দিয়েছি ওনাকে, সো চিন্তার কোনো কারণ নেই আর। কখন? কে দিল? একজন ভদ্রলোক এসেছিলেন, উত্তরাতে থাকেন। উনি একটা শেয়ার পোস্ট দেখেছেন রক্তের প্রয়োজন, তাই গতকাল রাতে এসে দিয়ে গেছেন। আপনি তখন রক্তের খোঁজে বাইরে ছিলেন, রক্ত দিয়ে উনি আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিলেন, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে চলে যান। ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু আছে? না, উনি কিছুই দিয়ে যাননি, তবে উনি বলেছেন উনি আসবেন আবার রোগীকে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে বলে মোনা প্রাপ্তির কাছে গিয়ে ওর পাশে বসে চেয়ার নিয়ে প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিল, এতবার করে বললাম তবুও তুমি আমার কথা শুনলে না। আমি তো তোমার খারাপ চাইনি, কেন যে শুনলে না যা আমার কথা। কিছুক্ষণ পরে মোনা খেয়াল করলো প্রাপ্তি কথা বলছে, ওর মুখে মাস্ক লাগানো ছিল। ও সায়নের নাম নিচ্ছিল বারবার। মোনা প্রাপ্তির একটা হাত ওর হাতে নিয়ে চেপে ধরলো, ওর মাথায় হাত বুলিয়ে দিল। প্রাপ্তির চোখ খুলে দেখে মোনা আর বসে আছে ওর হাত নিয়ে। তারপর ও অন্য হাত দিয়ে অক্সিজেন মাস্ক সরালো মুখ থেকে। কিছু একটা বলতে চাচ্ছিল, বলছিল,
কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মোনা বুঝতে পারেনি ওর কথা। তারপর ডাক্তার এসে ওকে চেক করে গেল, সব ঠিক আছে। শরীরে দুর্বলতা বেশি, কথা বলতে নিষেধ করেছে ডাক্তার। তারপর ডাক্তার চলে গেল। বিকেলে মোনা প্রাপ্তির বেডের পাশে বসে ওর বালিশে মাথা দিয়ে শুয়েছিল। কিছুক্ষণ পরে নার্স এসে বলল, একজন লোক এসেছে আপনাদের সাথে দেখা করার জন্য, ডাক্তারের চেম্বারে আছেন। মোনা উঠে বসে জিজ্ঞেস করলো, কে এসেছে? জানি না, তবে ওনার নাম বলছিল তুর্য রহমান। মোনা চেম্বারে গিয়ে তার সাথে দেখা করলো। ডাক্তার জানালো, ইনি হচ্ছেন তুর্য রহমান, আপনার বোনকে ইনি রক্ত দিয়েছিলেন গতকাল। তারপর মোনা লোকটার দিকে তাকালো আর বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলে বোঝাতে পারবো না যে আপনি কত বড় একটা উপকার করেছেন। ইটস ওকে। আমাকে না বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে আমি যথাসময়ে রক্তের পরিস্থিতি দেখেছি। আর তার চেয়েও বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমার বাসাটাও এখান থেকে খুব কাছে, যার কারণে আমি রক্তদানে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে আপনার ওসিলায় আজ আমার বোন জীবিত। যাকে রক্ত দিলাম তাকেই তো দেখা হয়নি এখনো। তাহলে চলুন একবার ওনার সাথে দেখা করে আসি, তারপর বাসে যাব আমি। তারপর মোনা আর তুর্য প্রাপ্তির কেবিনে গেল। প্রাপ্তিকে দেখে তুর্য নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। প্রাপ্তিও তুর্যকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। মোনা প্রাপ্তিকে বলল, প্রাপ্তি, ইনি তোমাকে রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। প্রাপ্তি মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, তুর্য তুই? হ্যাঁ প্রাপ্তি, আমি। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? সে অনেক কথা রে, দেখা যেহেতু হয়েছে তাহলে সবে জানতে পারবি। ওদের কথাবার্তা শুনে মোনা বলল, তোমরা চেনো একে অপরকে? হ্যাঁ আপু, ও আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে বড় হয়েছি ছোটোবেলা থেকেই। আমিও 2 ক্লাস সিনিয়র ছিলাম। ও আচ্ছা, ভালোই হলো তাহলে। প্রাপ্তি, তুই প্রেগনেন্ট আর তোর এই অ্যাক্সিডেন্ট হলো, তোর হাজব্যান্ড কোথায়? প্রেগনেন্ট? প্রাপ্তি মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ল। মোনা ওকে কিছুই জানায়নি। তারপর মোনা বলল, হ্যাঁ প্রাপ্তি, তুমি প্রেগনেন্ট। তোমার প্রেগনেন্সির 7ম সপ্তাহ চলছে এটা। আল্লাহর রহমত ছিল তাই বাচ্চার কোনো ক্ষতি হয়নি, বাচ্চা সেফ আছে। সেফ? কি করব আমি এই বাচ্চা দিয়ে? এটা তো আমার বৈধ সন্তান না। ছি প্রাপ্তি, কী বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো প্রাপ্তি, তুমি মাথায় আঘাত পেয়েছো। কেবে ঠান্ডা করব আমি মাথা? একজন জানোয়ার আমাকে প্রতিনিয়ত বৈধভাবে ধর্ষণ করত, যার ফলস্বরূপ এই সন্তান। এই সন্তানটা কি আদৌ পবিত্র সম্পর্কের চিহ্ন? কি বলছিস এসব প্রাপ্তি? শান্ত হ, তোর শরীর খারাপ করবে। এবার কি হয়েছে বলবি আমাকে? কি আবোল তাবোল বলে যাচ্ছিস? বৈধভাবে ধর্ষণ, পবিত্র সম্পর্ক, একটু বলবি কি হয়েছে? তারপর প্রাপ্তি তুর্যকে সব কিছু খুলে বলল। প্রাপ্তির কথাগুলো শুনেই তুর্যের মাথায় রক্ত চড়া দিয়ে ওঠে। ও পারছিল সেই মুহূর্তে শায়নের কাছে গিয়ে ইচ্ছে মতো পিটিয়ে আসতে। কথাগুলো বলতে বলতে প্রাপ্তির চোখে পানি টলমল করছিল, শুধু চোখ ভেদ করে গাল বেয়ে গড়িয়ে পড়তে বাকি ছিল। মোনা প্রাপ্তিকে বলল, আমি তোমাকে যে মেসেজগুলো দিয়েছি সেগুলো তুমি দেখোনি সব? লাস্ট মেসেজটা দেখিনি, প্রথম 4টা দেখি আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। ওই লাস্ট মেসেজটাই বেশি ইম্পর্ট্যান্ট ছিল, আর তুমি সেটাই দেখোনি। কী ছিল ওটাতে? আমি তোমার ব্যাগ থেকে ফোন নিয়ে আসছি। মোনা প্রাপ্তির ব্যাগ থেকে ফোন এনে প্রাপ্তির হাতে দিল। প্রাপ্তি সেই মেসেজটা ওপেন করে দেখে ওখানে একটা SMS ছিল, একটা স্ক্রিনশট, যেখানে সায়ন স্পষ্টভাবে লিখেছিল উত্তরা থেকে ফেরার আগে ও প্রাপ্তিকে খুন করবে আর রিয়াকে নিয়ে নতুনভাবে সংসার শুরু করবে। মেসেজটা পড়ে প্রাপ্তি খুব অনুতপ্ত বোধ করছিল, ভাবছিল, মোনা আমাকে এত করে বলল, এতবার আমাকে বোঝালো, আমি ওকে ইগনোর করে গেলাম। একটা বারও ওর কথাগুলো মন দিয়ে ভেবে দেখিনি যে একটা মানুষ সত্যি সত্যি এত সহজে হঠাৎ করে চেঞ্জ হতে পারে না। ও আমার ভালো চাইছিল, আর আমি ওর কথাগুলো কোনো মূল্য তো দিলামই না, উল্টো ওকে যা তা বলে অপমান করেছি। মোনার ডাকে প্রাপ্তি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর মোনার কাছে ক্ষমা চাইলো 2 হাত জোর করে। মোনা বলল, ক্ষমা চাইতে হবে না। আমি জানি তুমি শায়নকে মন থেকে স্বামীর মর্যাদা দিয়েছ, তাকে প্রাণ উজাড় করে ভালোবেসেছ, তাই ওকে সন্দেহ করতে পারোনি। হ্যাঁ ঠিকই বলেছ আপু, ওকে আমি খুব বেশি ভালোবাসি। বাসি মানে? এখনও? প্রাপ্তি কিছু না বলে মাথা নিচু করে বসে আছে। মোনা আবার বলল, বাহ প্রাপ্তি বাহ, যে তোমাকে খুন করতে চাইলো তাকে তুমি এখনও ভালোবাসো? যে তোমার অনাগত সন্তানকে পিতা স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে দিল, এখনও তাকেই ভালোবাসো তুমি? তুমি সত্যি খুব মহান। কথাটা বলেই মোনা কেবিন থেকে বেরিয়ে গেল। প্রাপ্তি চুপ করে বসে আছে। তুর্য বলল, প্রাপ্তি
তোকে ঘুরে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে হোক তুই সফলতা অর্জন করে দেখিয়ে দিবি সায়ানকে। কিন্তু আমি কি করতে পারবো বল? তুই তো জানিস আমার বাবা কেমন। তার কাছে আমার কথার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা মোনা আবুকে ডেকে আনতো প্লিজ। বাসায় কি কিছু জানে কেউ? তুর্য মোনাকে ডেকে আনলো। মোনা প্রাপ্তির দিকে তাকাচ্ছেই না। প্রাপ্তি জিজ্ঞেস করলো, বাসায় কি জানিয়েছ আপু? না, আমার কাছে আন্টির নাম্বার নেই। অন্যদিকে তাকিয়ে, ভালো হয়েছে জানামনি কিছু। না জানিয়ে কি হবে, একসময় তো জানবেই তারা। নাম্বারটা দাও, আমি কল দিচ্ছি। প্রাপ্তি ওর ফোন থেকে মায়ের নাম্বারটা বের করে দিল। তারপর মোনা কল দিল। সব জানালো যে প্রাপ্তির অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে আছে। তুর্য ডাক্তারকে বলে প্রাপ্তিকে তার বাসায় নিয়ে যেতে চাইল। প্রাপ্তি কিছুতেই রাজি হচ্ছিল না। তুর্য বলল, এমন করছিস কেন মোনা? আমি যাব না কোথাও, আমি বাসা যাব। কেন, আমি কি জঙ্গল থাকি নাকি? আরে আমি সেটা বলছি নাকি। আমি কোনো কথা শুনবো না। বাসায় গেলে তোর যতটা বেশি হবে। মা আছে, বোন আছে, তোর খেয়াল রাখবে তারা। আজকে রাতটা আমি এখানে থাকবো, তারপর আগামীকাল সকালে আমরা বাসা যাব। আর তুই সেখানে থাকবি সুস্থ না হওয়া পর্যন্ত। তারপর ডাক্তারকে বলে অনেক জোর করে প্রাপ্তিকে বাসা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। পরদিন সকালে প্রাপ্তির মা এসে ওকে দেখে একেবারে ভেঙে পড়েছে। তুর্য বলল, আন্টি আমরা একটু পরে বাসায় যাব, আপনি একেবারে ভেঙে পড়বেন না। আর যা কথা বলার বাসায় গিয়ে বলবেন। একটু পরে ডাক্তার রিলিজ স্লিপ দিয়ে যাবে। বাবা তুমি সেই ছোট থেকে সব কিছুতেই আমার প্রাপ্তির খেয়াল রেখে আসছো, আজও এই মৃত্যুর হাত থেকে রক্ষা করলে তুমি। আরে না আন্টি, আমি বেশি কিছু করিনি। ধন্যবাদ দিলে মোনাকে দিন। ও যদি প্রাপ্তিকে নিয়ে মেডিকেলে সময় মতো না আসতো তাহলে হয়তো ও বেঁচে থাকতো না। তারপর মোনার সাথে প্রাপ্তির মা কথা বললেন, ওকে ধন্যবাদ জানালেন। তারপর কিছুক্ষণ পর প্রাপ্তির রিলিজ স্লিপ দিয়ে গেল। তারপর তারা সবাই বাসা গেল। তুর্য আগে থেকে তার বোন তুষিকে রেখেছিল রুম রেডি করে রাখতে, যেন প্রাপ্তিকে এনে রেস্ট দিতে পারে। বাসায় যাওয়ার পরে প্রাপ্তিকে রুমে নিয়ে গেল তুর্য। ওকে ধরে বিছানা শুয়ে দিল। খুব যত্ন করে মাথার নিচে নরম বালিশ দিল। তুর্যের মা প্রাপ্তিকে দেখে অনেক খুশি হয়েছিল, কারণ ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে। অনেক আদরে ছিল প্রাপ্তি ওনাদের কাছে। তারপর সবাই ফ্রেশ হয়ে নিল। তুর্য নিজ হাতে প্রাপ্তিকে খাইয়ে দিল সকালের নাস্তা। তারপর ওর মা, মোনা আর তুর্য সহ বাকি সবাই নাস্তা শেষে ড্রয়িং রুমে বসলো। সবাই জানতে চাইল কি হয়েছে। মোনা সব খুলে বলল। সব শুনে প্রাপ্তির মা অনেকটা ভেঙে পড়লেন, চোখের পানি ধরে রাখতে পারেননি। তুর্যের মাও অনেক বেশি পরিমাণে রেগে গিয়েছিলেন এসব শুনে। তুর্য সবাইকে একটা কথাই বলল যে তারা কেউ যেন প্রাপ্তিকে এইসব কিছু জিজ্ঞেস না করে, কারণ এতে ওর মানসিক চাপ বাড়তে পারে। তাই কেউ আর প্রাপ্তিকে গিয়ে কিছু প্রশ্ন করেনি। প্রাপ্তির মা দুপুরে চলে যেতে চাইলো প্রাপ্তিকে নিয়ে, কিন্তু তুর্য প্রাপ্তিকে এই অবস্থা যেতে দিতে যাচ্ছিল না। তাই আন্টিকে বুঝিয়ে বলল। আন্টিও বেশি কিছু বলেনি, কারণ তিনি খুব ভালো করে জানেন তার মা এখানে কতটা সুরক্ষিত। তাই তিনিও রয়ে গেলেন। মোনার বাসা থেকে বারবার কল দিচ্ছিল, তাই মোনা বিকালে চলে গেল। প্রাপ্তির মায়ের মন কিছুতেই মানছে না, তাই তিনি সন্ধ্যার পরে প্রাপ্তির কাছে গেল। ওকে বলল, মা শান্তকে ভালোবাসে না, ও তোর সাথে প্রতারণা করেছে। আর এই বাচ্চাটা, এটা হচ্ছে সায়নের বংশধর। বড় হয়ে সায়নের মতে কাজ করবে। তুই শুধু শুধু এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করে জন্ম দিবি, লালন পালন করে মানুষ করে তুলবি, আর বড় হয়ে সায়নের মতো প্রতারণা ছাড়া আর কিছুই দেবে না। মা তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে বাচ্চাটাকে নষ্ট করে ফেল। ওর দুনিয়ায় আসার কোনো দরকার নেই। ও তোকে ওর বাবার মতো কষ্ট ছাড়া কিছুই দেবে না রে মা। আমার কথাগুলো একটু ভেবে দেখ। ছি মা, এসব তুমি কি বলছো? তুমি কি পারবে তোমার অনাগত সন্তানকে এই সুন্দর পৃথিবীর আলো থেকে বঞ্চিত করতে? না, পারবো না, কোনো মাই পারবে না। কিন্তু তাহলে আমাকে কিভাবে এই কথাটা বললে তুমি মা? আমার প্রথম সন্তান এটা। আমার এই অনাগত সন্তানকে আমি পৃথিবীর আলো দেখার আগে হত্যা করব? কিন্তু আমাদের সমাজ কি বলবে? বাচ্চাটা যখন একটু বড় হবে তখন ওকে কেউ জিজ্ঞেস করলে ও কি উত্তর দেবে সমাজের মানুষের কাছে? সমাজ? কিসের সমাজ মা? যে সমাজ থেকে আমরা মেয়েরা অত্যাচার, অবহেলাচার আর কিছুই পাই না, সে সমাজকে ভয় পেতে বলছো তুমি? কেন মা? তুই বুঝতে পারছিস না, তোর পুরো ভবিষ্যৎ পড়ে আছে। পুরোটা জীবন এখনো বাকি তোর। কিভাবে তোকে জেনে শোনা আগুনের মুখে ঠেলে দেব? এই সন্তানটা থাকলে তুই কিছুতেই আগে পা বাড়াতে পারবি না। মা, কালকে অনেক চিন্তা করেছি আমি কথাগুলো, আর ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আমার স্বপ্ন পূরণ করব আমি। আর এই সন্তানটাই আমার বর্তমান ও ভবিষ্যৎ।
ওকে ঘিরে এখন থেকে আমার জীবনের পথ চলা শুরু। আমি ওকে শায়ান চৌধুরীর মতো মোটেই হতে দেব না। এখন আমার জীবনের লক্ষ্য একটাই, শায়ান চৌধুরীকে বুঝিয়ে দেওয়া যে সে কি কি হারিয়েছিল। আমি ওকে কোনো আইন আদালতের কাছে গিয়ে শাস্তি দেব না মা। ওকে আমি তিলে তিলে শেষ করে দেব। প্রতিটা মুহূর্ত আমি ওকে গুটে গুটে মারতে চাই, যন্ত্রণা যেন ওর পিছু না ছাড়ে কোনোভাবেই। তুর্য এসে প্রাপ্তিকে বাহাবা দিতে লাগলো, বলল, সাবাস প্রাপ্তি, আমি তোর এই রূপটাই দেখতে চাচ্ছিলাম। তুর্য, তুই? হ্যাঁ, আন্টিকে রুমে আসতে দেখে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমার সে ছোট্ট প্রাপ্তিটা এত বড় হয়ে গেল। হ্যাঁ মা, পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় আছি ওর পাশে। প্রাপ্তি সুস্থ হওয়ার পরে তার মায়ের সাথে বাসায় ফিরে যায়। ওর বাবা সব জানার পরে ওকে অনেক প্রেশার দিয়েছিল বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য, কিন্তু প্রাপ্তি কোনোভাবেই তার বাচ্চার কোনো ক্ষতি হতে দিত না। প্রাপ্তির বাবা কোনোভাবে মানছে না। তিনি প্রাপ্তিকে বলল, দেখ প্রাপ্তি, আমি একজন ব্যবসায়ী ব্যক্তি, সমাজে আমার মান সম্মান আছে, তোর কারণে আমি সেটা হারাতে চাই না। নিজের মেয়ের জীবন থেকে মান সম্মান বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার? দেখ মা, আমি একজন ব্যবসায়ী লোক, রোজ রোজ অনেকের সাথে আমার ওঠা বসা। ওরা যখন জানতে চাইবে এই বাচ্চা বাবাকে মেয়ে বাপের বাড়িতে এতদিন কেন থাকছে, তখন আমি কি উত্তর দেবো বল? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও বাবা, আমি হ্যান্ডেল করতে পারবো এই নিকৃষ্ট সমাজ আর সমাজের মানুষকে। প্রাপ্তির বাবাকে ও অনেকভাবে বোঝালো, তারপর তিনি আর কথা বাড়ালেন না। অ্যাডমিশনের সময় প্রায় কাছাকাছি এসে পড়েছে, আর 1 মাস বাকি। তুলসীর সাহায্য নিয়ে প্রাপ্তি একটা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিল। এবার আর স্বপ্ন পূরণের পালা। ও উকিল হতে চেয়েছিল, তাই ল নিয়ে পড়াশোনা করেছে বর্তমানে। একদিন প্রাপ্তির শাশুড়ি তাকে কল দিল, বলল, আমার ছেলেটাকে আমি তোর হাতে দিয়ে এসেছি রে মা। আমার বিশ্বাস ছিল তুই ওকে মানুষ করে তুলতে পারবি, কিন্তু তুই ওকে ছেড়ে চলে গেলি। মা, আপনাকে কে বলেছে আমি ওকে ছেড়ে চলে এসেছি? সায়ন আমাকে ফোন দিয়েছিল, ও বলেছে। বাহ, আমি অবাক হচ্ছি আপনার ছেলের কথা শুনে। আপনি কি জানেন আপনার ছেলে আমার সাথে কি করেছে? আমি জানি ও তোর সাথে খারাপ ব্যবহার করে, অন্য মেয়েদের নিয়ে পড়ে থাকে, নেশা করে, কিন্তু তার সমাধান তো আমি দিয়ে এসেছি তোকে। হ্যাঁ মা, আপনি সমাধান দিয়েছেন আমাকে, কিন্তু আপনার সমাধান অনুযায়ী কাজ আমি শুধু সামান্য কিছুদিন করতে পেরেছি, তার বেশি না। আপনি কি জানেন আপনার ছেলে আমাকে খুন করতে চেয়েছিল? খুন? কী সব বলছিস তুই? হ্যাঁ মা, খুন। ও আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমাকে যত্ন করে খুন করতে চেয়েছিল। শুনবেন সে কি করেছে? তিনি প্রাপ্তির কাছে ঘটনা জানতে চাইল বিস্তারিতভাবে। প্রাপ্তি সব কিছু তাকে খুলে বলল। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে প্রাপ্তির গলা আটকে এসেছে। ও ডুকরে কেঁদে উঠল। শাহানের মা আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না, বললেন, তোর বাচ্চা হবে? মানে আমাদের বংশের প্রথম প্রতিভাসছে? না মা, এই বাচ্চা আমার, আর কারো না। আমি এই বাচ্চাটাকে কারো অংশীদার হতে দেব না, বলে প্রাপ্তি ফোন কেটে দিল। শায়ানের মা সেদিনই ঢাকা ফিরে এলো। রাতে এসে দেখে শায়ান আর রিয়া একসাথে ডিনার করছিল। এসব দেখে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারল না। শায়ানের কাছে গিয়ে ওকে একটা থাপ্পড় দিয়ে বসে, তারপর মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। তারপর তিনি বললেন, আমার ছেলেটা তার জীবনটাকে নষ্ট করেছে এটা জানতাম, কিন্তু এতটা নষ্ট হয়ে গেছে তা জানা ছিল না আমার। মা, কি যাতা বলছো? আমি রিয়াকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব এখন। প্রাপ্তির কোনো জায়গা নেই আমার জীবনে। তাহলে আগে বলিসনি কেন? অন্তত আমার ভাইজির জীবনটা তো এইভাবে নষ্ট হতো না। আগে আমাকে বলার সুযোগ দিয়েছ একবারও? তুই জানিস সেদিন যদি প্রাপ্তি মারা যেত তাহলে শুধু প্রাপ্তিই না, সাথে আরও একজন মারা যেত। মানে? আর কে? তোর সন্তান। প্রাপ্তির গর্ভে তো সন্তান আছে। সেদিন যদি প্রাপ্তির কিছু হয়ে যেত তাহলে? কি বলছো মা? প্রাপ্তি তো আমাকে কখনো বলেনি যে ও প্রেগনেন্ট। বলার সুযোগ দিয়েছিল ওকে? শায়ান আর কোনো কথা বলেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। শায়ানের মা রিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার কি একটু লজ্জা হয় না? একটার পর একটা পুরুষের সাথে এভাবে রাত কাটাতে, সারাদিন ঘুরে বেড়াতে? আমি কি জানতাম না কেউ বিবাহিত? জানতে না মানে? প্রাপ্তিকে খুন করার সময় তো ঠিকই ওর সাথে ছিলে, ওকে সাহায্য করেছিলে। হ্যাঁ, কিন্তু আমি জানতাম ও আপনাদের বাসার কাজের মেয়ে। আমাদের সম্পর্কে ও সব জেনে গিয়েছিল, তাই ওকে খুন করার জন্য বলেছি শায়ানকে। তার মানে শায়ানের মাথায় এই কুবুদ্ধিটা তুমি দিয়েছিলে? কেমন বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছো তুমি? লজ্জা বলতে কিছু নেই তোমার? হোয়াট এভার। আগে জানলে কি ওর সাথে আমি রিলেশনে রাখতাম নাকি? আপনার ছেলেরই লজ্জা নেই যে ঘরে এত সুন্দর বউ থাকতে অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে?
কথাটা বলে রিয়া তার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল। সায়ন দৌড়ে গেল ওর পিছু নিতে। বাইরে গিয়ে ওর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি রিয়া? কোথায় আবার? বাসায়। কখন আসবে আবার? আর কখনই আসবো না। আমরা বিয়ে করব বলেছিলাম আগামীকাল। ডোন্ট বি সিলি শান, আই ক্যান্ট মেরি ইউ। মানে কি বলতে চাচ্ছ তুমি? ইংলিশ বোঝো না? আমি তোমায় বিয়ে করতে পারবো না। কেন? কারণ তুমি বিবাহিত, আর তুমি তোমার বিবাহিত স্ত্রীকে এইভাবে জ্বালিয়েছো, অত্যাচার করেছো, রোজ রাতে ওকে ধর্ষণ করেছো, ওর যথেষ্ট যত্ন নাওনি। আমার সাথেও যে এমন করবে না তার কি নিশ্চয়তা আছে সায়ন? আমি তোমাকে ভালোবাসি রিয়া। অ্যানাফ। তোমার এসব ফালতু আর মিথ্যে ভালোবাসা দেখার সময় আমার নেই। যে অন্য কারোর জন্য নিজের বিয়ে করা বউকে খুন করতে পারে, সে আমাকেও করতে পারে আরেকজনের জন্য। বলে রিয়া চলে গেল। শায়নের মা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন। তারপর শায়নকে ঘরে নিয়ে বুঝালো, বাবা এখনো সময় আছে, প্রাপ্তির কাছে ক্ষমা চেয়ে নে, ওকে ফিরিয়ে আন। ও আমার ঘরের লক্ষ্মী, ওর মতো আর কোনো মেয়ে তোকে ভালোবাসতে পারবে না। শায়ন কোনো উত্তর না দিয়ে নিচের দিকে চুপ হয়ে তাকিয়ে আছে। এদিকে প্রাপ্তির নবজীবনের সূচনা শুরু। ভার্সিটিতে প্রথম দিনে বেশ কয়েকজনের সাথে খুব ভালো পরিচয় হয় প্রাপ্তির। দুজনের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। জয়া আর আরিয়ান, ওদের সাথে ভালো চলতে থাকে প্রাপ্তির দিনকাল। রিয়ার সাথে এত ঘটনা ঘটার পর শায়ন একেবারে ভেঙে পড়ে। ও বুঝে উঠতে পারছিল না কি করবে। মায়ের কথাগুলো বারবার ওর কানে বাজে, ওকে তাড়া করে বেড়ায়। অবশেষে শায়ন সিদ্ধান্ত নিল ওর ঘরের লক্ষ্মীকে ও ফিরিয়ে আনবে যে কোনো মূল্যের বিনিময়ে। কারণ ও হয়তো বুঝে গেছে ওইটাই ওর ঘরে সোনার হরিণ ছিল। বেশ কয়েকটা রাত শায়নের চোখে ঘুম ছিল না। অবশেষে এই সিদ্ধান্তে আসলো। সেদিন রাতে শায়ন প্রাপ্তিকে অনেক কল দিল, কিন্তু প্রাপ্তি একটা কলও রিসিভ করেনি। শায়ন অস্থির হয়ে পড়ছিল। ও উঠে উঠতে পারছিল না কি করবে। প্রতিটা মুহূর্ত অস্থির লাগছিল ওর। সকাল কখন হবে এই অপেক্ষায় সারাটা রাত, আবারও নির্ঘুম রাত কাটায় শায়ন। পরদিন সকাল সকাল গাড়ি নিয়ে শায়ন প্রাপ্তিদের বাসায় গেল ওকে ফিরিয়ে আনার জন্য। প্রাপ্তির জানালা দিয়ে শায়নের গাড়ি দেখে ছাদে চলে যায়। শায়ন কলিং বেলে চাপ দেওয়ার পরে প্রাপ্তির ভাই দরজা খোলে। মাকে ডেকে বলে, মা, শায়ন ভাই এসেছে। শায়ন ভেতরে ঢুকলো, ড্রয়িং রুমে বসলো। প্রাপ্তির মা এসে ওকে বলল, কেন এসেছো তুমি এখানে? প্রাপ্তিকে নিতে এসেছি। প্রাপ্তিকে কোন অধিকারে নিতে এসেছো তুমি? ও আমার বিবাহিত স্ত্রী মা। এই জন্যই ওকে মেরে ফেলতে চেয়েছো তাই না? আমার মেয়ে কোথাও যাবে না। প্লিজ আপনি ওকে ডেকে দিন, আমি ওর সাথে কথা বলতে চাই। ও বাসায় নেই। কোথায় গেছে ও? ছাদে গেছে। তারপর শায়ন ছাদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। যতই উঠছে ততই ওর হার্টবিট বাড়ছে। নিজের কাছে নিজেকে প্রশ্ন করছে কোন মুখে নিয়ে যাবে প্রাপ্তির সামনে। তারপর নিজেকে সামাল দিচ্ছিল যে ও পারবে, ওকে পারতে হবে। ও বুঝে গিয়েছিল প্রাপ্তিকে ছাড়া ও চলবে না। প্রাপ্তি ওর সব। এখন ছাদে গিয়ে দেখে প্রাপ্তি ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে ওর খোলা চুলগুলো উঠছে এলোমেলোভাবে। প্রাপ্তি শায়নের উপস্থিতিই বুঝতে পারল। শায়ন অনেক সাহস জুগিয়ে প্রাপ্তির পাশে গিয়ে দাঁড়ালো। প্রাপ্তি শায়নকে দেখে অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছিল। তারপর শায়ন জিজ্ঞেস করলো, কেমন আছো? প্রাপ্তি চুপ। কিছুক্ষণ পরে শায়ন আবার জিজ্ঞেস করলো, কথা বলবে না আমার সাথে? প্রাপ্তি চুপ। শায়ন প্রাপ্তির কাঁধে হাত দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর বলল, কথা বলো না কেন? রাগ করে আছো আমার উপরে তাই না? প্রথমত এখানে তুমি কে? আমি তো সবসময় তুই ছিলাম আপনার কাছে। আর দ্বিতীয়ত আপনার উপর আমার কোনো রাগ অভিমান নেই। যা ছিল সব মাটি চাপা দিয়ে দিয়েছি। এভাবে কথা বলছো কেন প্রাপ্তি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভুল? কিসের ভুল? তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি। আমায় ক্ষমা করে দাও প্লিজ। দেখুন, এসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। সো প্লিজ আমাকে একা ছেড়ে দিন। ইউ ক্যান লিভ নাও, এক্সকিউজ মি। বলে প্রাপ্তি চলে যেতে নিল। শায়ন পেছন থেকে ওর হাত চেপে ধরল। প্লিজ প্রাপ্তি, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমার হাত ছাড়ুন, আমি আপনার কেউ না। এই বলে প্রাপ্তি হাত চালানোর চেষ্টা করলো, কিন্তু শায়ন ওর হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে আসলো। ওর গলায় হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমার অভিনয়গুলোকে সত্যি ভেবেছিলাম, আর এখন সত্যি ভালোবাসাগুলোকে কেন টুকরে দিচ্ছ অভিনয় ভেবে? মিস্টার শায়ন চৌধুরী, আপনি হয়তো ভুলে গেছেন অবিশ্বাসের জায়গাটা একবার আঘাত লাগলে তা দ্বিতীয়বার জোড়া লাগতে বিশাল সময় নেয়। এই কথা বলে শায়নের হাতে ধাক্কা দিয়ে প্রাপ্তির নিচে চলে যায়। আর শায়ন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর শায়ন নিচে যায়।
প্রাপ্তিদের বাসায়। প্রাপ্তি তার রুমের দরজা আটকিয়ে রাখে। শায়ন অনেকবার নক করে কিন্তু প্রাপ্তি দরজা খুলে না। তারপর প্রাপ্তির মা শায়নকে বুঝিয়ে চলে যেতে বলে। রাতে ডিনারের পর প্রাপ্তির বাবা মা দাদি প্রাপ্তিকে বোঝায়, দেখ মা, শায়ন ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওর কাছে ফিরে যা, এটাই তোর জন্য মঙ্গল হবে, সাথে তোর বাঁচার জন্য। না মা, আমি কোনো অবস্থাতেই ও জানোয়ার নরপিশাচের কাছে ফিরে যাব না। যে আমাকে একবার খুন করতে চেয়েছে সে যে আরেকবার একই কাজ করবে না তার কোনো নিশ্চয়তা আছে? তোর গর্ভে ওর সন্তান আছে দিদিভাই, ও এই কাজ আর করবে না, বিশ্বাস রাখ। হ্যাঁ মা ঠিকই বলেছে, ওর কাছে ফিরে যাওয়া তোর জন্য উত্তম হবে, যেহেতু ও তোকে ফিরিয়ে নিতে চাইছে। না বাবা, আমি যাব না। যদি আমাকে তোমাদের বাসায় রাখতে কোনো সমস্যা হয় তাহলে খোলাখুলি বলে দাও, আমি আমার পথ বেছে নেব। দিদিভাই এভাবে বলিস না, স্বামী মেয়েদের জান্নাত। ও যখন ওর ভুল বুঝতে পারছে, তুই ওর কাছে ফিরে যা। বাহ, তোমরা দেখি সবাই দেখি শায়ন চৌধুরীর পক্ষে কথা বলছো। ও আমার সাথে কী করলো সেটা একবারও ভাবলে না? আমি কোনোভাবেই ওই নরকে ফিরে যাব না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। বলেই প্রাপ্তি ওর রুমে চলে গেল। রাত 12টা বাজে, ওর চোখে ঘুম নেই। হঠাৎ করে ফোন স্ক্রিনে চোখ পড়ে, সূর্য কল করেছে। বেশ কয়েকবার কল দেওয়ার পর প্রাপ্তি ফোন রিসিভ করলো। হ্যালো, কী রে, তোকে এত কল দেই, কল রিসিভ করিস না কেন? আমার ওপর কি রেগে আছিস? না, রেগে থাকবো কেন? গত কয়দিন ধরেই তুই আমার কল রিসিভ করছিস না ঠিকমতো। কি হয়েছে বল তো? কিছু না, তোকে বলতে বলেছি, বল কি হয়েছে। তারপর প্রাপ্তি তোর চোখে সব খুলে বলল। সকালে প্রাপ্তি ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য, ভার্সিটি যাবে। রেডি হয়ে ও বাইরে চলে গেল। ভার্সিটি যাচ্ছে, ক্লাস করছে, ভালো যাচ্ছে ওর দিনকাল। তুর্য এতটা সাপোর্টিভ যা প্রাপ্তি কখনো কল্পনাও করতে পারেনি। প্রতিটা পদে তুর্য ওকে হেল্প করে। সায়ন প্রাপ্তিকে কল দিয়ে যায় কিন্তু প্রাপ্তি রিসিভ করে না। বিরক্ত হয়ে ও সিম চেঞ্জ করে ফেলে। তারপর সায়ন যতই কল দেয় নাম্বার অফ। দুদিন পর শায়ন প্রাপ্তিদের বাসায় আসে। ওর হাতে একটা খাম ছিল। রাগে গদগদ করতে করতে ও ভেতরে ঢুকলো। এসে ডাকা শুরু করে প্রাপ্তিকে। প্রাপ্তি এসে বলে, কি সমস্যা? এটা ভদ্রলোকের বাড়ি, এটা আপনার চৌধুরী ভিড়ে না যে নিজের ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করবেন। এটা কি? হাতের খামটা উছিয়ে। কেন দেখেননি খুলে ওটা কি? দেখেছি, কিন্তু এসবের মানে কি প্রাপ্তি? প্রাপ্তির মা আর দাদি সামনে ছিল। প্রাপ্তির মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি ওটা? ডিভোর্স লেটার। এসব কি দিদি ভাই? ও তোর স্বামী? না দাদি, ও আমার কেউ না। ও আমার ধর্ষক স্বামী যে বৈধভাবে আমাকে ধর্ষণ করতো রোজ। কি করে বলো তোমরা ও আমার স্বামী? তারপর তারা আর কিছুই বলেনি। প্রাপ্তি সায়নের দিকে তাকিয়ে বলে, আমি পেপারসে সাইন করে দিয়েছি, আপনিও সাইনটা করে দিলে ভালো হয়, কোর্টে জমা দিতে হবে। আমি সাইন করব না। আপনাকে করতেই হবে। ভালো ভালো সাইন করুন, না হলে আমি আপনার নামে নির্যাতনের কেস করতে বাধ্য হব। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? শায়ন চৌধুরী কাউকে ভয় পায় না, কথাটা মাথায় রেখো। বলে শায়ন খামটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। প্রাপ্তি আর কিছু না বলে রুমে চলে গেল। বিকেলে ওর মা আর দাদি ওকে অনেক বোঝালো, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওর ডিভোর্স চাই। প্রাপ্তির মা বলল, দেখ প্রাপ্তি, আমরা তোর ভালোই চাই। তুই শায়নকে ডিভোর্স দিচ্ছিস ভালো কথা, আমাদের আপত্তি নেই, কিন্তু ডিভোর্স দিলে তোর এই বাচ্চাটাও নষ্ট করতে হবে। নয় শায়নের কাছে ফিরে যাবি, না হয় না বাচ্চাটা নষ্ট করবি। আমরা তোকে কতদিন আমাদের ঘাড়ে বসিয়ে রাখবো? ওহ, আমি তাহলে বোঝা হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাছে? বোঝা না, সমাজের সামনে। সমাজ সমাজ সমাজ, এই সমাজ একদিন তোমাদের ধ্বংস করে দেবে, দেখে নিও। কেউ আর কিছু না বলে রুম থেকে চলে গেল। প্রাপ্তি প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে। তুর্যকে কাছে সব জানায়। কিছুদিন কেটে যায় এইভাবে। শায়ন প্রাপ্তিকে ডিভোর্স দিচ্ছে না। এদিকে সময় পরিবর্তনের সাথে সাথে প্রাপ্তির গর্ভের সন্তান বড় হতে লাগলো। ওর শারীরিক পরিবর্তন দেখা দিতে লাগলো। ভার্সিটিতে দিন দিন সবাই ওকে অবহেলা অবজ্ঞার চোখে দেখতে লাগলো। ওর কাছের দুই বন্ধু ওকে কিছুটা এড়িয়ে চলছিল। আরিয়ানের সাথে পরিচয়ের কিছুদিন পর থেকে ও প্রাপ্তিকে পছন্দ করতে লাগলো, কিন্তু প্রাপ্তিকে এইভাবে দেখার পর ও সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। ভার্সিটিতে সবাই ওকে এইভাবে এড়িয়ে যাওয়ার কারণে ওর মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর একদিন ও আরিয়ান আর জয়ার সাথে কথা বলে, ওদেরকে জানায় যে ও বিবাহিত। তারপর জয়া বলে, এই কথা আগে বলতে পারতি তুই আমাদেরকে, অন্তত এইভাবে ভুল বুঝতো না কেউ তোকে। প্রাপ্তি চুপ। তারপর জয়া আবার বলল, ভাইয়া কে রে? কখনো তো দেখালিও না, বললিও না। তোর সাথে যে ছেলেটা প্রায় সময় আসে সে? কোন ছেলেটা?
ওই যে লম্বা করে ঝাঁকড়া চুল, চশমা পরে ওই হ্যান্ডসাম ছেলেটা? তুর্য? নাম তো জানি না ওনার। হ্যাঁ, ওর কথাই বলছিস? না, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার হাজব্যান্ড না। তাহলে কে তোর হাজব্যান্ড? ও মরে গেছে কয়েক মাস আগে। মরে গেছে মানে? মানে আবার কি? মরে গেছে মানে মরে গেছে। কেউ আর কোনো কথা জিজ্ঞেস করো না প্রাপ্তিকে। প্রাপ্তি পথ ঘাটে আসা যাওয়ার সময় অনেকে অনেক কথা বলাবলি করে। ওর বাবাকে অনেকে অনেক কিছু বলে। একদিন বিকেলে ওর বাবা ওকে বলে, আমি বাসা থেকে বের হতে পারি না লোকলজ্জার ভয়ে, শুধুমাত্র তোর কারণে। তুই কেন ফিরে যাচ্ছিস না সায়নের কাছে? আমি একবার আমার উত্তর দিয়ে দিয়েছি, বাবা তোমরা চিন্তা করো না, আমি চলে যাব এখান থেকে। কোথায় যাবি? যেদিকে যেতে পারি। তোমরা তো তোমার মান সম্মান হারিয়ে ফেলছো আমার কারণে। আমি চাই না আর কিছু হোক। কথা বলার মধ্যেই তুর্য আর ওর মা আসলো প্রাপ্তিদের বাসায়। সবাই ড্রয়িং রুমে বসেছিল। তারা এসে বসলো। তুর্যের মা মিষ্টি আর অনেক ফল নিয়ে এসেছিল। তারা সবাই প্রথমে কুশল বিনিময় করে নিল, কিছুক্ষণ কথা বলল। তারপর প্রাপ্তির বাবা বলল, এত ফল মিষ্টি আনার কি দরকার ছিল আপা? নিয়ে আসবো না? বিয়ের প্রস্তাব নিয়ে আসলে কি খালি হাতে আসা যায় নাকি? মানে বুঝলাম না আপা। মানে এই যে আমি প্রাপ্তিকে আমার ঘরের লক্ষ্মী করে নিতে চাই। আপা, আপনি তো সব জানেন তবুও? হ্যাঁ, সব জেনেও। প্রাপ্তির জীবনে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি চাই ও আবার নতুন করে সব শুরু করুক, অতীতকে ভুলুক। এই কথাগুলো শুনে প্রাপ্তি তুর্যকে বলল, আমার সাথে একটু ছাদে আসবে প্লিজ? তারপর দুজনে ছাদে গেল।